একের পর এক টেররিস্ট হামলা চলছে। এই হামলাগুলো ঠেকাতে একজন স্পাইকে পাঠানো হয় শত্রুপক্ষের এলাকায়। সেই স্পাই বছরের পর বছর ধরে শুধুমাত্র শত্রুপক্ষের কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত আসতে কি পেরেছিল, নাকি মাঝ পথেই সব শেষ? সত্য ঘটনার উপর নির্মিত এই মুভি আপনাকে অনেক ভাবাবে। তাহলে আর কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্প শুরু হয় 1999 সালের 30 ডিসেম্বরের কান্দাহার এয়ারপোর্ট দিয়ে। সেখানে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জাইশ-ই-মোহাম্মদ একটা ইন্ডিয়ান বিমানকে হাইজ্যাক করে রেখেছে। বিমানের মধ্যে সব যাত্রী হোস্টেজ হিসেবে রয়েছে, কয়েকজনকে আবার মেরেও ফেলা হয়েছে। জাইশ-মোহাম্মদের সাথে নেগোসিয়েশনের জন্য কান্দাহার এয়ারপোর্টে আগে থেকেই উপস্থিত হয়েছিল ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্ট অজয় সান্যাল। একটু পর সেখানে আসে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী এসে অজয়কে জানায় পিএম তাদের ডিমান্ড মেনে নিয়েছে। অজয় এর বিরোধিতা করে বিকল্প পন্থা অবলম্বন করে অ্যাটাক করতে চাইলেও মন্ত্রী জানায় কিছুই করার নেই, এখানে পাকিস্তানের আইএসআই জড়িত, তাছাড়া আমাদের অনেকগুলো হোস্টেজ তাদের হাতে জিম্মি। এরপরেই অজয় মন্ত্রীকে নিয়ে বিমানে উঠলে রক্ত দেখে স্মরণ করতে থাকে কি নির্মমভাবেই না তাদের হত্যা করা হয়েছে। তখন জাইশ-ই-মোহাম্মদের নেতা মনসুর মিস্ত্রি উপস্থিত হলে অজয় তাকে জানায় পিএম আমাদের ডিমান্ডের ব্যাপারে রাজি হয়েছে, ইন্ডিয়াতে বন্দী আপনাদের শীর্ষ 3 নেতাকে ছেড়ে দেওয়া হচ্ছে, এবার আপনারা আমাদের হোস্টেজদের ছেড়ে দিন। 3 শীর্ষ নেতার মুক্তির সাথে জঙ্গিরা চেয়ে বসে টাকাও। মন্ত্রী জানায় আগামীকাল পেয়ে যাবেন। জঙ্গিরাও তাই জানায় হোস্টেজরা আগামীকালকেই তাদের বাড়ি যেতে পারবে। অজয় এরপর হোস্টেজদের সাথে দেখা করতে যায়, গিয়ে দেখে সবারই চোখ বাঁধা। অজয় সবাইকে চোখের বাঁধন খুলতে বলে, সেই সাথে জানায় আগামীকাল সবাই মুক্তি পেতে চলেছেন, আর কোনো ভয় নেই। অবশেষে মুখে হাসি ফোটে তাদের। তখন অজয় সবাইকে ভারত মাতা কি জয়ের স্লোগান দিতে বললে কেউ সেটা দেয় না, কারণ তখন মনসুর বন্দুক নিয়ে হাজির হয়। তারপর অজয়কে নিয়ে মজা করে। অজয়ও এই জায়গায় ছোট হয়। নেগোসিয়েশন শেষ হলে অজয়কে রয়ের ডিরেক্টর এবং মন্ত্রীর সাথে আবারও বসতে দেখা যায়। সেখানে অজয় বলে আর কত এসব সহ্য করব, তাই আমি একটা প্ল্যান করেছি। রয়ের ডাইরেক্ট তখন আবারও অজয়কে বলে তুমি দেশের ব্যাপারটাই দেখো, আমাকে ইন্টারন্যাশনাল ব্যাপারটা দেখতে দাও। সিন এরপর নিয়ে যাওয়া হয় 2001 সালের 13 ডিসেম্বর। ইন্ডিয়ান পার্লামেন্টের মধ্যে সবকিছুই ঠিকভাবেই চলছিল। একজন লেডি পুলিশ তার সহকর্মীদের জানাচ্ছিলেন তার হাজবেন্ডের অবশেষে পুলিশের চাকরি হয়েছে। তখনই সরকারি একটা গাড়ি নিয়ে কয়েকজন পার্লামেন্টে ঢুকে পড়ে। তারপর সবাইকে এলোপাথারি গুলি করতে শুরু করে। যারা এই হামলা চালায় তারা জাইশ-ই-মোহাম্মদেরই ছিল। তাদের একজন সবার প্ল্যান হাইজ্যাকের সাথে জড়িত। সে গুলি খাওয়ার পর আবার নিজের শরীরে থাকা বোম ব্লাস্ট করে পুরো বডিকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। গোলাগুলিতে মারা যায় খুশির খবর জানানো সেই লেডি পুলিশও। সেই পুলিশের লাশটি দেখে বেশ ইমোশনাল হয়ে যায় অজয় সান্যাল। এরপরে অজয় সান্যালের সাথে আবার বসে পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী এবার জানায় পার্লামেন্টে অ্যাটাক নিয়ে পিএম অনেক চিন্তার মধ্যে রয়েছে, তাই 2 বছর আগে তোমাদের দেয়া প্ল্যান অনুযায়ী এখন এগোতে হবে। যদিও প্ল্যানের 2টা অপশন নিয়ে এগোনো যাবে না, তবে অপারেশন দুরান্তার ভালো আইডিয়া ছিল। অজয় জানায় তবে এই অপারেশন কিন্তু বেশ সময় সাপেক্ষ। মন্ত্রী বলে সমস্যা নেই, দ্রুত অ্যাক্টিভেট করো। সিন এরপর নিয়ে যাওয়া হয় 2004 সালে। দেখানো হয় এই গল্পের নায়ককে। তার হাতেই দেওয়া হয় অপারেশন ধুরন্ধর। সে আফগানিস্তানের কোনো একটা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে করে আসে পাকিস্তান বর্ডারে। তারপর পাকিস্তান বর্ডার পার হয়ে আসে করাচির লায়রি শহরে। সেখানে সে শুধু দেখতে পায় রহমান ডাকাত এবং বাবু ডাকাতের পোস্টার। এসব দেখতে দেখতেই চলে আসে আলম জুস সেন্টারে। ঠিকানা দেওয়া হয়েছিল সেখানে আসারই। লোকটি আলম জুস সেন্টারের মালিক আলমের কাছে কাজ চায়, কিন্তু আলম কোনো কাজ দেয় না। তাই লোকটি দোকানের বাইরেই অপেক্ষা করতে থাকে। তখনই কয়েকজন গুন্ডাপান্ডা লোকটিকে ধরে ফেলে। তারপর বলাৎকার করা শুরু করলে লোকটিও পাল্টা জবাব দেয়া শুরু করতেই থেমে যায়, কারণ সে লক্ষ্য করে দোকানদার তাকে দেখছে, তাই মায়ের খেতে থাকে। একসময় আবার বলাৎকারের জন্য প্রস্তুতি নিলে পুলিশ আশায় বেঁচে যায়। লোকটি মায়ের খেয়ে সেখানেই রাত কাটায়। পরের দিন জুসের দোকানদার আলম খাবার দিয়ে জিজ্ঞেস করে নাম কি। লোকটি জানায় তার নাম হামজা আলী মাজারি। বোঝা যায় এইটা আসলে অপারেশন দুরন্দারের জন্য তার ছদ্মনাম। যাই হোক, আলম এসব কিছু শুনে হামজাকে একটা কাজ দেয়, কারণ আলমও একজন স্পাই। এর মধ্যে 1 বছর কেটে যায় আলমের সাথে। হামজা ক্লান্ত মনে করতে থাকে পেছনের স্মৃতি। বোঝা যায় সেই স্মৃতি অবশ্যই সুখের ছিল না। মনে করে অজয় সান্যালের বলা লাস্ট কথাগুলো। এসব ভেবে মন খারাপ করে থাকলে রহমান ডাকাতের ব্যাপারে জানতে একটা রেস্টুরেন্টে হামজাকে নিয়ে আসে আলম। সেখানে জানায় সবার সাথে মিশতে নেটওয়ার্ক তৈরি করতে আমার 6 বছর লেগেছে। রহমান ডাকাতের গ্যাংয়ে ঢোকা এত সহজ নয়। রহমান ডাকাতের আরেক নাম হচ্ছে রহমান বালুচ, তার প্রতিপক্ষ বাবু ডাকাত। দুজনের নাম এক হওয়াতে অবাক হয় হামজা। আলম জানায় এই বাবু ডাকাতের না জায়েজ সন্তান হচ্ছে রহমান।
এইটা যেদিন রহমান জানতে পারে সেদিনই রহমানের মা মারা যায়। লোকে বলে রহমানই তার মাকে মেরে ফেলে। রহমান ডাকাত এবং বাবু ডাকাতের মধ্যে দ্বন্দ্ব লেগে আছে। তুমি বালু ছাওয়ায় রহমানের গ্যাংয়ে ঢুকতে পারবে, তাই বাবু ডাকাতের গ্যাং থেকে সাবধান। বাবু ডাকাতের গ্যাংরাই সেদিন রাতে তোমার উপর হামলা করেছিল। কয়েকদিন পরেই বাবু ডাকাত দল বল নিয়ে আলমের দোকানে হামলা দেয়। চাঁদা না দেওয়াতে আলমকে দেয় থ্রেট। এসব হামজা শুধু চেয়ে চেয়ে দেখতে থাকলে বাবু ডাকাত হামজাকে নিয়ে কটু কথা শোনায়। সেই সাথে গুন্ডাগুলোও হামজার সাথে মজা নেয়। পরের দিন আলম হামজাকে রহমান এবং বাবু ডাকাতের ব্যাপারে একটা তথ্য দেয়। জানায় বাবু রহমানের সাথে টিকতে পারবে না, না হলে অলোক পাপ্পুর গ্যাংয়ে নাম লিখিয়েছে। সেই সাথে আলম আরও জানায় আজকে এই মহল্লাতে একটা বিয়ে উৎসব আছে, সেখানে রহমান ডাকাত না আসলেও তার ছোট ছেলে নাইম আসবে। তখন তাদের কাছে আসে রিজওয়ান নামে এক স্পাই। সে হামজাকে জানায় রহমান ডাকাতের ছেলে নাইমের ওপর বাবু গ্যাং হামলা করবে। এই ইন্টেল তার কাছে আছে, কারণ সে বাবু গ্যাংয়ের হয়ে কাজ করে। তাই রহমানের গ্যাংয়ে ঢোকার এইটাই সুযোগ। নাইমকে তাদের হাত থেকে বাঁচাতে হবে। সন্ধ্যায় বিয়ের উৎসবে চলে আসে হামজা এবং আলম। তারা জুস পরিবেশক হিসেবেই আসে। একটু পরে বিয়েতে উপস্থিত হয় নাইম, কিন্তু তার সাথে আসে ছোট ভাই ফাজালও। আলম জানায় সে ফাজালকে সামলাবে। এর মধ্যে বাবু ডাকাতের 3 মেম্বার বিয়ে বাড়িতে চলে আসে, অ্যাটাক করে নাইমের ওপর। তখন ফাজালও দৌড়াতে থাকলে হামজাকে আগে ফাজালকেই সেভ করতে হয়। এতে পাল্টা গুলিও সে চালায়। একসময় ফাজাল সেফ হলে নাইমকে বাঁচাতে যায় হামজা। এবার বাবুর গ্যাং গুলি খায় হামজার হাতে, যার মধ্যে থাকে ওই শয়তানটাও। গুলি খেয়ে তারা পালিয়ে যায়, কিন্তু এদিকে নাইমও গুলিবিদ্ধ হয়। আলম তাই হামজাকে এখান থেকে পালাতে বলে, কিন্তু হামজার ডাক্তার অ্যাম্বুলেন্স খুঁজতে থাকে। একসময় নাইমকে নিয়ে চলে আসে হসপিটালে। একটু পরে দলবল নিয়ে হসপিটালে চলে আসে রহমান বালুচ তথা রহমান ডাকাত। এসে ছোট ছেলে ফাজালকে জড়িয়ে ধরে। তারপর নাইমের কাছে গেলে শুধু নাইমের নিথর দেহই দেখতে পায়। দেখে শুধু কান্না করতে থাকে। তারপর বাইরে এসে হামজাকে জিজ্ঞেস করে তোর শার্টের রক্ত কি আমার ছেলের? হামজা জানায় হ্যাঁ। আলম তখন ভয়ে ভয়ে বলে ও আমার হয়ে কাজ করে, খুব ভালো ছেলে, নাইমকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। রহমানের কাজিন উজাইরের পর হামজার পুরো ডিটেলস জানতে থাকে। এই যেমন সে কোথা থেকে এসেছে, পিস্তল চালানো পারে কিনা, পারলেও কে শিখিয়েছে। হামজা জানায় আমি বালুচ থেকে এসেছি, পিস্তল চালানো আমার ভাই শিখিয়েছে, সে এখন শহীদ। সবকিছু শুনে হামজাকে 1 লাখ টাকা দিতে চায়। হামজা রহমানকে জানায় তার কোনো টাকার প্রয়োজন নেই, এক বালুচকে রক্ষা করার চেষ্টা করেছিল শুধু। এসব কথা রহমানের ভালো লাগে, তাই হামজাকে তাদের দলে ঢুকিয়ে নেয়। একটু পর পাকিস্তানি আওয়ামী পার্টির নেতা জামিল জামাল এসে জানায় সামনে ইলেকশন, এখন যেন কোনো হাঙ্গামা না হয়। একটু পর মিসেস রহমান আসে হসপিটালে। এসে আগে চর মারে রহমানকে, তারপর জড়িয়ে ধরে কান্না করে। হসপিটাল থেকে যাওয়ার সময় জামিল আবার উজাইরকে বোঝায় এখন যেন কোনো ঝামেলা না হয়, কারণ সামনে ইলেকশন শেষ হওয়ার পর আমি দেখছি। নাইমের জানাজা শেষ হলে বাবু রহমানকে কল করে মজা নেয়। উজাইর আবার সবকিছু জানাতে থাকে হামজাকে। পাকিস্তান আওয়ামী পার্টি অর্থাৎ পিএপি থেকে যে তাদের গ্যাং চালানোর জন্য টাকা আসে সেইটাও জানায়। এই জন্যই রহমান ডাকাত যে এখন কোনো অ্যাকশনে যাবে না সেটাও জানায়। উজাইর এরপর তাদের আর্মস ফ্যাক্টরি ঘুরে দেখায় হামজাকে, সাথে জানায় পাকিস্তানের সবচেয়ে বড় নকল আর্মস ফ্যাক্টরি তাদেরই। ফ্যাক্টরিতে আবার একটা আসন দেখতে পায় সে। উজাইর জানায় এটা কোনো আসন নয়, ওইটা হচ্ছে সিংহাসন। রহমান কতজনকে মেরে যে এই সিংহাসনে বসেছে তার কোনো হিসাব নেই। রহমানের আরেক গ্যাং মেম্বার দুঙ্গা আবার হামজাকে একটা বিল্ডিংয়ে উঠিয়ে দেখিয়ে দেয় কোনটা কোন জায়গা। এক জায়গা দেখিয়ে দিয়ে বলে ওখান থেকে এসপি আসলাম রহমানকে গ্রেফতার করেছিল। হামজা এসপি আসলাম সম্পর্কে জানতে চাইলে দুঙ্গা বলে তার দাপট এখানে অনেক, তবে ভয় নেই। তো অল্প দিনেই রহমান ডাকাত গ্যাংয়ের মধ্যমণি হয়ে ওঠে হামজা। কিন্তু টিভি মিডিয়ায় জানানো হয় রহমান ডাকাতের ছেলে হত্যায় কেউ এখন পর্যন্ত ধরা পড়েনি। আবার রহমান ডাকাতও কোনো অ্যাকশন নেয়নি। তাহলে কি রহমান ডাকাত কমজোরি হয়ে গেল নাকি? এই কথাগুলো আবার রাগিয়ে তোলে রহমানকে। তাই সবার সামনে এসে জিজ্ঞেস করে এখন কি আমার প্রতিশোধ নেওয়া উচিত? সবাই জানায় এখনই নয়। উল্লেখ করে সামনে ইলেকশন, এখন যদি পিএপি এর বিরুদ্ধে যায় তাহলে আর গ্যাং চালানোর ফান্ড দেবে না। কিন্তু এসবে দ্বিমত করে হামজা। সে জানায় প্রতিশোধ নেওয়া উচিত। যদি ইলেকশন পর্যন্ত অপেক্ষা করি তাহলে আমরা ইলেকশন হওয়ার আগেই হারিয়ে যাব। তাদেরকেও দেখিয়ে দেওয়ার সময় চলে এসেছে এই বালুচরা কি করতে পারে। রহমান ডাকাত হামজার কথার সাথে সায় দেয়। তাই প্ল্যান মোতাবেক বাবু ডাকাতের একটা গ্যাং মেম্বারদের মেরে ফেলে। বেশি টর্চার করে মারে ওকে, যে হামজাকে হেনস্থা করেছিল। সবাইকে মারার পর পথের মধ্যে তারা বাবু ডাকাতকেও দেখতে পায়, আর এতে সিদ্ধান্ত নেয় বাবু ডাকাতকেও মারবে। হামজা তাই উজাইরকে দিয়ে রহমান ডাকাতের কাছে ফোন করায় এবং নির্দিষ্ট একটা জায়গায় আসতে বলে। এদিকে উজাইর হামজা তাদের গাড়ি নিয়ে বাবুর গাড়িতেই অ্যাক্সিডেন্ট ঘটায়। এতে বাবু মারাত্মক আহত হলে রহমানের সামনে পড়ে। রহমান বাবুকে মারার জন্য টেনে হিচড়ে নিয়ে যেতে থাকলে বাবু শুধু বলে
আমি তোর বাপ, আমাকে মারিস না। রহমান জানায়, আমার ছেলেকে মারা উচিত হয়নি। তারপর সবার সামনে নির্মমভাবে বাবুকে মেরে ফেলে। তখন হামজার চোখে মুখে দেখা যায় যেন খুশির ছাপ, কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো অবস্থা। রহমান আবার সবার সামনে বলে, আমার বিরুদ্ধে যেই যাবে তার এমনই অবস্থা হবে। আজকে থেকে লয়ারিতে শুধু রাজ চলবে এই রহমানের। 2007-এর ইলেকশন জয়ী হয় জামিল। জয়ী হওয়ার পর জনসম্মুখে ভাষণ দিতে আসে। সেখানে একটু পর রহমান আসলে জনগণ জামিলের চেয়ে রহমানকে বেশি আপন করে নেয়, যা দেখে জামিল প্রথমে ইতস্তত বোধ করলেও পরে সবার সামনে রহমান বালুচকে জয়ী হিসেবে হাত উঁচু করে দেখায়। ইলেকশন জয়ী ভাষণে উপস্থিত হয় খানি ব্রাদার্স, যারা জামিলকে ভোটে ওঠানোর জন্য টাকা ইনভেস্ট করেছিল। দুই ভাই রহমানকে বলে, আপনার যে জনপ্রিয়তা, এরকম অন্যের পেছনে লেগে না থেকে নিজেই তো নির্বাচন করতে পারেন। খানি ব্রাদার্সের সাথে রহমানের কথোপকথন দেখে জামিল ভাষণ বাদ দিয়ে তাদের কাছে আসে। তখন রহমান জামিলকে আড়ালে ডেকে তারপর বলে, ভাবছি আমিও নির্বাচন করব, সেটা আপনার বিরুদ্ধে নয়, আপনার প্রতিপক্ষের ভোট যেন কাটতে পারি সেজন্য। উপরে জামিল এবার খুশি খুশি থাকলেও ভেতরে জ্বলতে থাকে। এই ভাষণে উপস্থিত ছিল জামিলের মেয়ে ইয়ালিনাও। ইয়ালিনা এবং হামজার মাঝে বেশ কিছুক্ষণ ধরে চোখাচোখি হয়, যা ইয়ালিনার মা দেখে ফেলে, এমনকি বাবাও। বাবা দেখে মেয়ের ফোনটাই ফেলে দিয়ে চলে যায়, যেটা তুলে নেয় হামজা। বাড়ি এসে ফোনটা কপিও করে। তখন রহমান উজাইরকে জিজ্ঞেস করে, খানি ব্রাদার্সের কতগুলো টাকা? উজাইর জানায়, অনেক, তারা ফেক নোটেরও কারবার করে। শুনছি সামনে 500,000 কোটি ইন্ডিয়ান টাকা ছাপিয়ে ইন্ডিয়ায় পাঠাবে। এইটা শুনে স্তব্ধ হয়ে যায় হামজা। সে জিজ্ঞেস করে, এই টাকাগুলো পাকিস্তান থেকে ইন্ডিয়া যায় কিভাবে? উজাইর জানায়, পোর্ট দিয়ে আগে যায় নেপালে, সেখান থেকে ইন্ডিয়াতে যায়। হামজা এই ব্যাপারে জিজ্ঞেস করলে খানি ব্রাদার্স সম্পর্কে তার থেকে ওপিনিয়ন নেয় রহমান। হামজা জানায়, তার তো অনেক টাকা, হাত মিলালে ভালোই হবে। রহমান এবং উজাইর এই কথাতে খুশি হয়ে হামজাকে টাকা আর মোটরসাইকেলের চাবি দিয়ে আয়েশ করতে বলে। হামজা মোটরসাইকেল নিয়ে চলে আসে একটা বারে। সেখানে পার্টি করছিল ইয়ালিনাও। তা দেখে হামজা আগে ইয়ালিনার গাড়ি নষ্ট করে, তারপর পুলিশকে লোকেশন জানিয়ে বলে, এখানে বড় লোকের পোলাপান সব নেশা করছে। পুলিশ চলে আসলে সবাই পালাতে শুরু করে। ইয়ালিনা তার গাড়িতে আসে, কিন্তু গাড়ি চলে না। তখন তার গাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে হামজা। নিরুপায় হয়ে ইয়ালিনা হামজার মোটরসাইকেলেই চড়ে। এর মধ্যে হামজারও পিছু নেয় পুলিশ। হামজা পুলিশের থেকে দ্রুত সেফ জোনে চলে আসে, কিন্তু তখন আবার মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। ইয়ালিনা জানায়, আর হেল্প করতে হবে না, বাড়ি সামনেই। হামজা বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে চায়। দুজনে হাঁটা শুরু করলে পরিচিত হয়। ইয়ালিনা এক সময় বলে, বাবার জনসভায় আপনাকে সেদিন দেখলাম, আপনিও কি পলিটিশিয়ান? হামজা জানায়, না। সে সত্যি কথাই বলে। সে বলে, রহমানের হয়ে সে কাজ করে, তার সবকিছু তাকে হ্যান্ডেল করতে হয়। এসব বলতে বলতে বাড়ি চলে আসলে ইয়ালিনা মন খারাপ করে বাড়িতে ঢুকতে থাকে। তখন হামজা ইয়ালিনার ফোনটা দেয়। এতে ইয়ালিনা আবারও খুশি হয়ে যায়। পরের দিন হামজা ফেক নোট স্মাগলিং এর ইন্টেল পাঠায় আলমের কাছে। আলম আবার সেটা পাঠিয়ে দেয় অজয় সানালের কাছে। অজয় সানাল এই ব্যাপার নিয়ে একজনের কাছে বসে, জানতে চায় ইন্ডিয়ান ফেক নোট এত জিনিসপত্র পাকিস্তান কিভাবে পেল, আর এখানে কারা নেয়। অন্যজন তখন বলে, এসব ইউপিতে আসে, সেখানে অনেক ক্রাইমে ব্যবহৃত হয়। অজয় জানায়, এসব কিছুতে হেল্প অবশ্যই ডিপার্টমেন্টের কেউ করে, আগে তাকে খুঁজতে হবে। ইন্ডিয়ার প্রধান শত্রু ইন্ডিয়া। এর মধ্যেই রহমান সবাইকে নিয়ে আসে খানি ব্রাদার্সের আস্তানায়, যেখানে ঢুকতেই হামজা দেখতে পায় ইন্ডিয়ান সব ফেক নোট ছাপা হচ্ছে। তারপর খানি ব্রাদার্স রহমানকে নিয়ে একটা রুমে ঢোকে, যেখানে উপস্থিত ছিল বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীর প্রধানগুলো, ছিল এক বিদেশিও। একটু পরে সেখানে ঢোকে মেজর ইকবাল, যে কিনা ISI এজেন্ট। সে ঢুকে রহমানের হাতে কিছু আর্মসের লিস্ট দেয়, যেটা তার লাগবে। এমনভাবে তাদের কোম্পানি থেকে দিতে বলে যাতে ISI এর নাম যেন না আসে। রহমান ডিল করার আগে জানতে চায় এইগুলো কোথায় ব্যবহারের জন্য। একটা জঙ্গি গোষ্ঠীর প্রধান আবার জানাতে চায় না। তখন ইকবাল বলে, নিজেদের মধ্যে লুকোচুরি কিসের? প্রধান তখন জানায়, 3 অক্টোবর কয়েকজন মুজাহিদ ইন্ডিয়াতে যাবে, তাদের জন্যই লাগবে। খুব বিচক্ষণতার সাথে এসব শোনে হামজা। রহমান এইটা শুনে ডিল ফাইনাল করে। তারপর জানায়, যারা একবার রহমান বালুচের সাথে ডিল ফাইনাল করে তারা আর বিশ্বাসঘাতকতা করতে পারে না। যদি করে, তার মৃত্যু আমার হাতে নিশ্চিত। এইটা বলে সে চলে যায়। সবাই চলে গেলে খানি ব্রাদার্সের একজন ফোন করে জামিলকে। ফোন করে জানায়, রহমান এসেছিল, সে তো নির্বাচনে দাঁড়াতেই চায়। জামিল তখন বলে, এবার আমারও খেল দেখানোর সময় চলে এসেছে। এই পর্যায়ে দেখানো হয় SP আসলামকে। সে একজনের নামে টাকা নিয়ে এসে 3 বালুচকে মেরে ফেলে।
এক কথায় সে বালুচকে দেখতেই পারে না। এই আসলামকেই কল করে জামিল। অন্যদিকে ডিল ডান করে বাড়ি আসলে হামজা রহমানকে বলে, ওরা তো বালুচদের স্বাধীনতার বিরুদ্ধে, আপনি কিনা ওদের বিরুদ্ধে ডিল ডান করে আসলেন, এটা কিন্তু উচিত হয়নি। হামজার এই কথাগুলোতে রেগে যায় রহমান, তাই মারতে আসে তাকে। উজাইর বাঁচায় এই জায়গাতে। পরের দিন হামজা আলমের সাথে বসে। এই যে 12 জন মুজাহিদ যে করাচি থেকে ইন্ডিয়াতে যাবে জঙ্গি হামলা নিয়ে, এই ব্যাপারে করাচি থেকে ইন্ডিয়ায় যাওয়ার ব্যাপারটা তাদের ভাবায়। আবার বুঝতে পারে এই অ্যাটাকটা হবে গুজরাটে, তাই জয়েন্ট ইন্টেলিজেন্সকে দ্রুত এই খবরটা জানায়। এরপরেই দেখানো হয় বালুচ ইউনাইটেড ফোর্সের প্রধান সিরানিকে। তার কাছে আসে রহমান, এসে নাচ গানে উৎসবে মাতে। তারপর টাকার বিনিময়ে মেজর ইকবালের আর্মসের লিস্ট ধরিয়ে দেয়, যেটা দিতেও রাজি হয় শিরানি। অন্যদিকে এসপি আসলাম আসে মালিকের বাড়িতে। মালিক আসলামকে জানায়, লিয়ারিতে রহমান খুব মাথা চাড়া দিয়ে উঠেছে, তাকে থামাতে হবে। তুমি তো আবার 7 বছর ধরে সাসপেন্ডে আছো, এই সাসপেন্ড জামিলই দিয়েছিল। সাসপেন্ড ফিরিয়ে নিয়ে লয়ারিতে আবারও জয়েন করতে বলে আসলামকে, কিন্তু আসলাম এই জয়েনিং লেটার গ্রহণ করে না। জানাই, পুরো লয়ারি পুলিশ স্টেশন রহমানের আন্ডারে, আমি একা এসে মরবো নাকি? আমি চাই লিয়ারি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে, সেখানে শুধু থাকবে আমার লোকজন, একটা আন্ডারকভার অফিস থাকবে, আপনিও কোনো প্রশ্ন তুলতে পারবেন না। দুজন যে একসাথে কথা বলছে সেটা দেখে ইয়ালিনা। এসপি আসলাম চলে গেলে বাবার থেকে টাকা নিয়ে হামজার সাথে ঘুরতে বের হয় ইয়ালিনা। বিভিন্ন জায়গায় ঘোরে, এমনকি বাড়িতেও রোমান্স করে। তারা প্রায় জামিলের চোখের সামনে পড়েই গিয়েছিল, একটুর জন্য আবার বেঁচে যায়। এর মধ্যে লিয়ারি টাস্ক ফোর্স গঠন করে ফেলে এসপি আসলাম। চলে আসে ঈদের দিন জামিল তার ফ্যামিলি নিয়ে রহমানের বাড়িতে ঘুরতে আসলে রহমান জামিলের কানে এসে বলে, এসপি আসলাম কিভাবে ফিরল? জামিল চিন্তা করতে নিষেধ করে, জানাই এইটা আমি দেখে নেব। দাওয়াত খেতে আসে ইয়ালিনা শুধু হামজাকেই দেখে, হামজাও শুধু তাকেই দেখতে থাকে। একসময় হামজা ইয়ালিনাকে নিয়ে আসে আলমের জুসের দোকানে। সেখানে ইয়ালিনা পেপারে আসলামের ছবি দেখে বলে, ওকে তো আমি চিনি, আমার বাবার কাছে আসে। এটা শুনে হামজা বলে, তোমার বাবার সাথে কি কথা হয় আমাকে জানাবে। এটা শুনে ইয়ালিনা আবার জিজ্ঞেস করে, কেন, লোকটা কি বিপজ্জনক নাকি? সিনের পরে নিয়ে আসা হয় ইন্টেলিজেন্স ব্যুরোর ডাইরেক্ট অজয় সানালের দিকে। তাকে ওই অফিসার এসে জানায়, আমাদের একটা মিনিস্টারের কোম্পানি কারেন্সির র ম্যাটেরিয়ালগুলো সাপ্লাই করে, হতে পারে সেই সবকিছু সাপ্লাই করেছে, সাথে আমাদের অফিসাররাও যে জড়িত সেটা অনুমান করা যায়। হতে পারে এখন তারা দুবাইয়ে বসে কোনো ফেক নোটের ডিল করছে। অজয় জানায়, তারা করছে করুক, কিন্তু আমরাও কম নই, আমরাও দেখিয়ে দেব আমরা কি জিনিস। এর মধ্যে মেজর ইকবালকে আর্মস ডেলিভারি করার দিন চলে আসে, কিন্তু হঠাৎ রহমানের ছেলে অসুস্থ হয়ে পড়লে বাচ্চাকে নিয়ে রহমান ছুটে যায় হসপিটালের দিকে। তাই আর্মসগুলো নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে উজাইর এবং হামজার ওপর। তার আর্মস নিয়ে চলে আসে ব্রাদার্সের অফিসে। সেখানে হামজা দেখতে পায় মুজাহিদরা তাদের প্রধানের নেতৃত্বে নামাজ পড়ছে। আর্মস পেয়ে আবার খুশি হয় মেজর ইকবাল। সে আর্মসগুলো তুলে দেয় মুজাহিদদের। এতে হামজা অবাক হয়ে জিজ্ঞেস করে, আজকে কি তার অপারেশনে যাবে? মেজর ইকবাল জানায়, হ্যাঁ। হামজা তখন বলে, এটা না 3 তারিখ হওয়ার কথা ছিল, তাহলে আজকে কেন? মেজর ইকবাল জানায়, আমাদের এই অপারেশনের কথা লিক হয়ে গিয়েছে, আমাদেরই মধ্যে কোনো এক বিশ্বাসঘাতক ইন্ডিয়ান ইন্টেলিজেন্সকে জানিয়ে দিয়েছে, কিন্তু আমরাও তো কম নই। এভাবে হামজার পাশে থেকে কথা বলে ইকবাল। অন্যদিকে হসপিটালে যাওয়ার পথে এসপি আসলাম টাস্ক ফোর্স নিয়ে আটকে ফেলে রহমানকে। তারপর নির্বিচারে চালাতে থাকে গুলি। এতে রহমান তার সাথের জনদের দ্রুত জামিলের কাছে গিয়ে জানাতে বলে, আর সে ছেলেকে বাঁচানোর জন্য আসলামের কাছে স্যারেন্ডার করে। রহমানের এই স্যারেন্ডার নিয়ে হাসি ঠাট্টা শুরু করে এসপি আসলাম। মেজর ইকবাল এর পরেই হামজাকে দেখায় সেই বিশ্বাসঘাতকটা আসলে কে, যে খবরটা লিক করেছিল। এমনকি হামজার সামনে সেই স্পাইকে খুব টর্চার করে মারে। ফেরার পথে দোঙ্গা ফোন করে উজাইরকে, জানায় এসপি আসলাম রহমানকে ধরে নিয়ে গিয়েছে। এইটা শুনেই উজাইর ফোন করে জামিলকে, কিন্তু জামিল যেন কোনো পাত্তাই দেয় না। দেবে কিভাবে? আসলে এসব কিছু তো সেই করেছে। হামজা দ্রুত বাড়ি এসে কাজের লোককে জিজ্ঞেস করে, ফাজালের খাবারে কি মিশিয়েছিস, কার হয়ে কাজ করছিস? কাজের লোক সত্য স্বীকার করে না, তাই হামজা আরো কড়া হয়। একের পর এক নখ কাটতে থাকলে কাজের লোক জানায়, পাপ্পুর হয়ে কাজ করছি। তখন আবার ইয়ালিনা ফোন করে হামজাকে। 2-3 বারে ফোন ধরে হামজা ফোন ধরলে ইয়ালিনা বলে, তোমার জন্য আজকে যা এনেছি তা দেখলে এখনই কিস করতে চাইবে। তুমি বলেছিলে আমি যেন বাবা এবং এসপি আসলামের সব কথা শুনি, আমি সেটার ভিডিও করেছি। ভিডিওটা হামজাকে সেন্ড করলে হামজা পুরোই চমকে ওঠে। হামজা ভিডিওটা দেখে ইয়ালিনাকে পাঠায় তার বাড়িতে।
তারপর হামজা ভিডিওটা পাঠায় ইয়ালিনার বাবা অর্থাৎ জামিলকে। ভিডিওটা হচ্ছে জামিল আসলাম এবং পাপ্পুকে নিয়ে মিটিংয়ে বসেছিল, সেখানেই তারা প্ল্যান করে রহমানকে মারার। এই ভিডিও দেখে চমকে ওঠে জামিলও। হামজা আবার জামিলকে জানায় যদি রহমান না ফিরে আসে তাহলে ইয়ালিনাও ফিরে আসবে না, ইয়ালিনা এখন আমার হাতে। অন্যদিকে এসপি গাড়ির মধ্যে রহমানকে খুব মারে, তারপর ইনকাউন্টার করার জন্য নিয়ে আসে নির্জন জায়গায়। সেখানে যেই মারতে যাবে তখনই জামিলের ফোন। জামিল আসলামকে ওই ভিডিওটা পাঠায়, সাথে রহমানকে মারতে নিষেধ করে, কিন্তু আসলাম থামে না। আসলাম যে থামছে না সেটা ফোন করে হামজাকে জানালে হামজার টাস্ক ফোর্সের অফিসের লোকেশন চায়। লোকেশন পেয়ে চলে আসে সেখানে, এসে অফিসে থাকা অফিসারদের করতে থাকে টর্চার। সেটা আবার ভিডিও কলে দেখায় এসপি আসলামকে হামজা এবার দেয় থ্রেট, তাই আসলাম রহমানকে ছাড়তে বাধ্য হয়। রহমান হাসি মুখে আসলামের কাছ থেকে তার গ্যাংয়ের কাছে আসে, তখন আসলাম আবার ডাক দেয় হামজাকে। হামজা আসলামের কাছে নির্দ্বিধায় চলে আসে। আসলাম তখন হামজাকে বলে এই খেলা এখনই শেষ হচ্ছে না, আমার কাছে যা আছে তা তোকে একদম জ্বালিয়ে দেবে। হামজা শুনে চুপচাপই থাকে। পরের দিন রহমানের বাড়ির সামনে আনন্দ উৎসব হয়। রহমান সেখানে হামজার সাহসিকতার বাহবা দেয়, জিজ্ঞেস করে টাস্ক ফোর্সের অফিসের খবর কিভাবে জানলে। হামজা এবার জামিলকে বাঁচায়, জানায় জামিলই তাকে জানিয়েছে। তখন উজাইর রহমানকে জানায় আমাদের হামজা তো জামিলের মেয়েকেই পটিয়েছে, ইয়ালিনা এখন জামিলের বাড়িতেই থাকে। এটা শুনে রহমান জিজ্ঞেস করে ভালোবাসা নাকি মজা মাস্তি। হামজা জানাই ভালোবাসা। এরপর আসে ইয়ালিনার কাছে। ইয়ালিনা অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার জন্যই। পরের দিন হামজাকে নিয়ে খানানি ব্রাদার্সের আস্তানায় আসে রহমান। যে সময় তারা আসে সেই সময় মেজর ইকবাল সবাইকে নিয়ে মুজাহিদদের ইন্ডিয়াতে অ্যাটাকের ভিডিও দেখছিল। এমনকি নিউজের ভিডিও দেখে মুজাহিদদের কমান্ডো দিচ্ছিল মেজর ইকবাল, যা দেখে প্রায় কান্নারত অবস্থায় পড়ে হামজা। অন্যদিকে সেখানে উপস্থিত সবাই শুধু হাসতে থাকে। হামজা দেখে যাদেরকে সে অস্ত্র তুলে দিয়েছিল তারাই কিনা হামলা চালিয়েছে মুম্বাইয়ের হোটেলে। এসব দেখে হামজার মনে পড়ে যায় তার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া স্মৃতি। 26/11 মুম্বাই হোটেলের সামলাতে এবং হ্যান্ডেলারের কথোপকথন পায় অজয় সানাল। অন্যদিকে হামজা বুক সমান কষ্ট নিয়ে আসে আলমের কাছে, এসে বলে আমি তো ইন্টেল দিয়েছিলাম, কেন তারা প্রতিরোধ করলো না। আলম জানায় ইন্টেল ছিল 3 অক্টোবরের, এটা 26/11 তারাও জেনে গিয়েছিল খবর লিক হওয়ার ব্যাপারটা। হামজা জানাই আমি তাদের কাউকে ছাড়বো না, সবাইকে মারবো, আমার চোখের সামনে আর এসব সহ্য করতে পারবো না। আলম ধৈর্য ধরতে বলে, জানাই এসব করে কোনো লাভ হবে না, পুলিশের হাতে ধরা খাবে, বহির্বিশ্বে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স নিয়ে কথা উঠবে, তাই আমরা নজরদারি করতে এসেছি আর সেটাই করে যেতে হবে। হামজা বলে তাই বলে এসব কিছু সহ্য করতে হবে, এইটা বলে চলে যায়। সারা দিন শেষে ঘরে আসলে ইয়ালিনা রাগ দেখায় হামজার ওপর, এমনকি চরও মারে। হামজা জানাই আমি করাচিতে রাজ করতে এসেছি, যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে অনেক কিছুই সহ্য করতে হবে, যদি না পারো তাহলে চলে যাও। ইয়ালিনা চলে যেতে চেয়েও ফিরে আসে, কারণ সে হামজাকে অনেক ভালোবাসে। কেটে যায় 2 বছর। 2009 সালের প্রেসিডেন্টের ভাষণে আসে রহমান। সেখানে জানানো হয় রহমান ইলেকশনে দাঁড়াবে। এতে ছোট হয় জামিল, রেগে যায় এসপি আসলামও। ইয়ালিনা আবার নিউজটা পেয়ে খুশি হয়, কারণ তার বাবা আর অপকর্ম করতে পারবে না। হামজা তখন ইয়ালিনাকে বলে তার বাবাকে চায়ের দাওয়াত দিতে। পরের দিন জামিল আসে হামজার বাসায়। হামজা জামিলকে প্রথমেই বলে যদি মেয়েকে ঠিক মতো দেখে শুনে রাখতেন তাহলে আপনার মেয়ে আজ আমার সাথে থাকতো না। এইটা নিয়ে আবার জামিলও বেশ কিছু কথা শোনায়। হামজা বলে আপনি এই লিয়ারিতে রাজত্ব করতে গিয়ে সব সময় রহমান কিংবা আসলামের সাথে থেকেছেন, আর এই দুইজন কিনা আপনার চেয়ে বড়, এজন্য এখন নিজের সিটটাই হারিয়েছেন। তাই এবার নির্বাচনে এমন কাউকে ওঠান যাতে কেউ আপনার হয়ে কথা না বলে। এটা আপনার আত্মীয়ের মধ্যে হলেই ভালো হয়, মানে নিজের নামই বোঝায়, যেটা জামিলও ভালো মতো বুঝতে পারে। তাই হামজার সিগারেটে আগুন ধরিয়ে দিয়ে হাতে চুমুও খায়। এরপরে ধুমধাম করে বিয়ে হয় হামজা এবং ইয়ালিনার। বিয়েতে আসে মেজর ইকবাল সহ সবাই। তারা আবার একত্রিত বসে সেই 26/11 মুম্বাই হামলা নিয়ে মজা করতে থাকে। ইন্ডিয়া যে কোনো প্রতিরোধ করেনি সেটা নিয়েও মজা করে। সাথে মেজর ইকবাল বলে এবার তাহলে 15ই আগস্ট পাঞ্জাবে অ্যাটাক করা যাক। রহমান জানায় আমি আর্মস দিতে রাজি। এসব কথা হতে থাকলে হামজা শুধু জ্বলতে থাকে। রহমান উজাইরকে আর্মস ডেলিভারি করার ডেট বলতে বললে উজাইর মাতাল অবস্থায় থাকে। তাই হামজা রহমানের শিডিউল বই চেক করে 9 তারিখ উল্লেখ করে, কারণ এই দিন রহমানের একটা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট উদ্বোধন করার ডেট আছে। বাসুরাতে হামজা তার স্পেশাল ডায়েরি বের করে, যেখানে লেখে রহমান ডাকাতের নাম, অর্থাৎ রহমান ডাকাতের নাম পুরো ক্লোজ করতে চায়। তাই পরের দিন বালুচের উদ্দেশ্যে রওনা দেয়। দেখা করে বালুচ ফোর্সের প্রধানের সাথে, জানায় রহমান পাঠিয়েছে আগামী 9 তারিখ আর্মস যেন রেডি থাকে। সেখানে হামজা আসলে অনেককে কবর দিতে দেখে। তাই এ ব্যাপারে জানতে চাইলে প্রধান জানায় আইএসআই স্কুলের পানিতে বিষ দিয়ে বাচ্চাদের মেরেছে।
এই কথা শুনে কষ্ট পায় হামজা। চলে আসে 9 রহমান আসে একটা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট উদ্বোধন করতে। সেখানে বালুচ ফোর্সের প্রধান ফোন করে উজাইরকে, আসতে বলে আর্মস নিতে। উজাইর তার ব্যাপারটা হামজাকে বললে হামজা জানায় ঠিকই তো আছে, তোমরাই তো 9 তারিখ ডেট দিয়েছিলে। উজাইর তাই আর্মস নিতে যায়। যাওয়ার আগে রহমানের সব দায়িত্ব হামজার উপর ছেড়ে দিয়ে যায়। হামজা তাই উদ্বোধন শেষ করে রহমানকে গাড়িতে করে নিয়ে যেতে থাকলে রহমান ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এমনকি রহমানের সাথে থাকা সবাই ঘুমিয়ে পড়ে। আগে আবার একজন মোটরসাইকেল নিয়েছিল। সবাইকে তাক লাগিয়ে হামজা মেইন রাস্তা থেকে বের হয়ে জঙ্গলের রাস্তায় গাড়ি ঢোকায়। এইটাই সে প্ল্যান করেছিল মালিক এবং এসপি আসলামের সাথে। আসলাম অপেক্ষা করে রাস্তার শেষ মাথার দিকে। এদিকে হঠাৎই জেগে উঠে রহমান দেখে গাড়ি ভিন্ন রাস্তায়। তাই হামজাকে জিজ্ঞেস করে এই রাস্তায় কেন। হামজা জানায় ওই রাস্তায় জ্যাম ছিল, তাই এই দিক দিয়ে যাচ্ছি। রহমানের পর জিজ্ঞেস করে মোটরসাইকেল নিয়ে যে ছিল সে কোথায়। হামজা জানায় সেও জ্যামে আটকে রয়েছে। রহমান এবার উজাইরের কথা জিজ্ঞেস করলে হামজা জানায় সে আর্মস নিতে বালুচ গিয়েছে, আজকে ডেলিভারি করার কথা ছিল, আপনারাই ডেট দিয়েছিলেন। এবার খটকা লাগে রহমানের। সন্দেহ লাগে বলে রহমান গাড়ি থামাতে বলে হামজাকে, কিন্তু হামজা আর গাড়ি থামায় না, আরও দ্রুত চালাতে থাকে। তা দেখে রহমান একটা ধারালো অস্ত্র বের করে হামজাকে মারার চেষ্টা করে। আরও 2 গ্যাং মেম্বারও যোগ দেয়। সবার সাথে পেরে না উঠতে পেরে রাস্তায় থাকা ফায়ার হাইড্রেন্টের সাথে অ্যাক্সিডেন্ট ঘটায় সে। এতে একজন মারা যায়। হামজা আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে যায়, কারণ এসপি আসলাম তখন দলবল নিয়ে রওনা দেয়। এর মধ্যে মোটরসাইকেলওয়ালা খুঁজে বের করে রহমানের গাড়ি। রহমান এবং দুঙ্গা তখনও মারা যায় না। রহমান সেই মোটরসাইকেলের লোককে দেখে হামজার পিছু নিতে বলে, জানায় সে যেন বেঁচে না থাকে। এর মধ্যেই এসপি আসলাম চলে আসলে রহমান ভার্সেস আসলাম মুখোমুখি বন্দুক যুদ্ধ শুরু হয়। অন্যদিকে হামজার সাথে সেই গুন্ডারও মারামারি চলে। এদিকে রহমান পেরে উঠতে না পারলে দুঙ্গার গাড়ে ফোর্সকে সামলানোর দায়িত্ব দিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। রহমান জঙ্গলের মধ্যে গেলে আসলামও যায় সেখানে। এদিকে দুঙ্গা একাই সবাইকে মারতে থাকলে একসময় নিজে গুলি খেয়ে ঝাঁঝরা হয়ে যায়। অন্যদিকে হামজা এবং রহমানের ওই গুন্ডার মধ্যে বেশ লড়াই শুরু হয়। এই লড়াইয়ে গুন্ডাকে একসময় আরে হামজা। অন্যদিকে রহমান এবং আসলামেরও বন্দুক থেকে শুরু হয় হাত দিয়ে লড়াই। একসময় আসলাম মার খেতে থাকলে হামজা আসে, তখন শুরু হয় হামজা এবং রহমানের লড়াই। প্রথমে হামজা মার খায়। এরপর যখন হামজার মনে পড়ে আর্মস ডিলের কথা, তখন মাথা খারাপ করে একের পর এক মুখে ঘুষিতে নিস্তেজ করে ফেলে রহমানকে। প্ল্যান অনুযায়ী আসলাম এরপর রহমানকে গুলি করে, এমন জায়গায় গুলি করে যেন হাসপাতাল নেওয়া পর্যন্ত বাঁচে। নিজেকে সেফ রাখার জন্য হামজা এরপর রহমানকে কাঁধে করে নিয়ে রাস্তায় আসে। হসপিটালে নিয়ে যাওয়ার জন্য থামানোর চেষ্টা করে গাড়ি, কিন্তু কেউ থামে না। শেষমেশ একটা অটো রিকশা থামে, সেটাতেই রহমানকে উঠিয়ে হসপিটালে নিয়ে যেতে থাকে। যাওয়ার পথে উজাইরকে ফোন করে রহমানের গুলি লাগার কথা জানালে উজাইর আর্মস না নিয়ে পেছনে ব্যাক করে আসতে থাকে। এর মধ্যে রহমানকে নিয়ে হামজা হসপিটালে আসলে তাড়াহুড়ো করতে থাকে, যেন রহমানকে বাঁচাতেই হবে। ডাক্তারও তাই দ্রুত চিকিৎসা করতে শুরু করে, কিন্তু লাভ হয় না। রহমান মারাই যায়। তা দেখে প্রচুর ভেঙে পড়ার অভিনয় করে হামজা। একটু পর উজাইর আসলে হামজাকে ধরে কান্না শুরু করে। হামজাও কান্না করে। তখন অটোরিকশাওয়ালা মিডিয়ায় জানায় রহমান ভাইকে বাঁচানোর জন্য হামজা ভাই অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। রহমানের মৃত্যুর ঘটনা দ্রুত মিডিয়ায় ছড়িয়ে গেলে তা দেখে অবাক হয় মেজর ইকবাল। আফসোসও করে, কারণ 15 তারিখের প্ল্যান যে ক্যান্সেল হলো। নিউজ দেখে খুশি হয় আলম। টেনশন এবং অপেক্ষা করতে থাকে ইয়ালিনা। একটু পর আহত অবস্থায় ঘরে ফেরে হামজা। হামজা ঘরে ফিরেই জানায় তার ক্ষুধা পেয়েছে। ইয়ালিনা তাকে তুলে খাইয়ে দেয়। এরপর ইয়ালিনা ঘুমিয়ে গেলে সেই ডায়েরিটা নিয়ে বসে হামজা। তখন আমাদের জানানো হয় এই অপারেশন ধুরন্ধর নিয়ে। এইটার শুরু হয়েছিল 2002 সাল থেকে। ইন্টেলিজেন্স ব্যুরোর ডাইরেক্ট অজয় সানালের থ্রোতে জানা যায় এই অপারেশন ধুরন্ধর এমন এক অপারেশন যে অ্যাসেট পুরো গ্যাংয়ের সাথে জড়িত থাকবে, হয়ে উঠবে সেও ক্রিমিনাল। এই ক্রিমিনাল হয়েই গুরুত্বপূর্ণ সব তথ্য লিক করে। এতে যদি মৃত্যুও হয় হাসিমুখে তা বরণ করবে। এই অ্যাসেটগুলো হবে মৃত্যু পথযাত্রী তথা ফাঁসির আসামি, যার হারানোর কিছুই নেই। এমন একজন হচ্ছে হামজা, যার আসল নাম জাসকিরত সিং রাঙ্গি। অপারেশন ধুরন্ধর সম্পর্কে জানানোর পর এবং হামজার আসল পরিচয় উপস্থাপনার পরপরই সিন প্রেজেন্ট ডেতে নেওয়া হয়, অর্থাৎ হামজার ডায়েরি থেকে রহমান ডাকাতের নাম কেটে দেয়। তখন দেখা যায় ডায়েরিতে আরও অনেকের নাম, যাদেরকে শেষ করে এই অপারেশন ধুরন্ধর ক্লোজ করবে হামজা। ক্রেডিট সিনে জাসকিরত সিং থেকে হামজা হয়ে ওঠার দিনগুলো দেখানো হয়। সেই সাথে উল্লেখ করে দেওয়া হয় আগামী 19 মার্চ 2026-এ আসছে এই মুভির সিকুয়েল। মুভিটিতে রণবীর সিং যে ডেডিকেশন দেখিয়েছেন তা একদম টপ নচ। বিশেষ করে লুক গেট আপ ছিল দুর্দান্ত, চুলগুলো ছিল একদম রিয়েল, সাথে বাইরের কুকুরের আওয়াজ। তো যাই হোক, অনেক হার্ডওয়ার্ক তিনি করেছেন। স্পাইকে যে কত কিছু ত্যাগ করে বছরের পর বছর ছদ্মনামে মাতৃভূমিকে রক্ষার জন্য কঠোর পরিশ্রম করতে হয় তা এই মুভিতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে।
আবার এটা কিনা সত্য ঘটনার উপর নির্মিত। যদি রিয়েলি এত আকর্ষণীয় হয় তাহলে রিয়েল কেমন হবে বলুন? এরকম অ্যাসেট হিসেবে যারা দেশের জন্য জীবন বাজি রেখে প্রাণপণ যুদ্ধ করে যাচ্ছে তারাই শ্রেষ্ঠ বীর। যদিও এই মুভিতে মৃত্যুপথযাত্রীকে দিয়েই দেশের জন্য কাজে লাগানো হয়েছে, তারপরও যা করেছে তা তো নিজে থেকেই। আপনাদের মুভিটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।